এই গল্পটি একটা হাই স্কুলকে ঘিরে। অনেকদিন আগে এই স্কুলের ছাদ থেকে একটা মেয়ে নিচে পড়ে প্রাণ হারায়। কেউ ভাবে মেয়েটি হয়তো দুর্ঘটনাবশত ছাদ থেকে পড়ে গেছে, আবার কেউ ভাবে হয়তো তার ক্লাসমেটরাই মেয়েটাকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। তবে কোনো শক্ত প্রমাণ না থাকায় মূল রহস্যটা অজানাই থেকে যায়। তারপর কেটে যায় প্রায় 30টি বছর। ততদিনে ওই মেয়েগুলো বড় হয়ে গেছে এবং তাদের সন্তানরাও সেই একই স্কুলে পড়াশোনা করতে এসেছে। আর তার সাথেই ফিরে এসেছে একটা অদ্ভুত রহস্য। 30 বছর পর আবারও সেই একইভাবে স্কুলের ছাদ থেকে পড়ে প্রাণ হারায় অন্য একটি মেয়ে। আর বাকিরাও একের পর এক ভুতুরে অভিজ্ঞতার সম্মুখীন হতে থাকে। তারা বুঝতে পারছিল না কেন তাদের সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটছে। তাই সবাই মিলে তখন সেই রহস্য উন্মোচন করার সিদ্ধান্ত নেয়। পুরোনো ফাইলপত্র ঘাঁটতে গিয়ে তাদের সামনে উঠে আসে এমন ভয়ঙ্কর সব সত্য, যা কাঁপিয়ে দেয় তাদের আত্মা পর্যন্ত। বুঝতে পারে এটা থেকে পালানোর আর কোনো উপায় নেই। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত জাপানিজ মুভি সানার কথা। অল্প সময়ের মধ্যে খুবই জনপ্রিয়তা পাওয়া এই মুভিটা খুবই ইউনিক একটা কনসেপ্টকে ঘিরে নির্মিত, যা সম্পূর্ণ ব্রেকডাউন তুলে ধরছি আজকের ভিডিওতে। সো আর দেরি না করে চলুন শুরু করা যায় আজকের ভিডিও। তো গল্পে শুরু হয় 23শে জুন 1992 সালে। আমরা পরিচিত হই মুভির অন্যতম চরিত্র সানার সাথে। সে কোনো এক কারণে তাদের স্কুলের ছাদে দাঁড়িয়েছিল। সানা চুপচাপ ইন্ট্রোভার্ট টাইপের একটি মেয়ে ছিল, আর তার আচার আচরণও ছিল উদ্ভট রকমের। তাই ক্লাসের বাকি মেয়েরা তাকে একটু উইয়ার্ড হিসেবেই দেখত। একদিন ক্লাসের বাকি 3জন মেয়ে কিছু একটা বিষয় নিয়ে সানার সাথে কথা বলছিল। তারা জানতে চাইছিল সানা কেন সবসময় অদ্ভুত অদ্ভুত সব কথা বলে, আর এইসব কথার মানেটাই বা কি। কিন্তু সানা তাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। এই সময় হঠাৎই চারপাশে একটা দমকা বাতাস আসলে সবাই ধাক্কা খেয়ে ফ্লোরে বসে পড়ে। কিন্তু ছাদের একেবারে কাছাকাছি দাঁড়িয়ে থাকায় ইতোই নামের একটি মেয়ে তাও সামলাতে না পেরে ছাদ থেকে নিচে পড়ে যেতে থাকে। সাথে সাথে বাকিরা তার কাছে ছুটে যায় এবং তাকে টেনে ওঠানোর চেষ্টা করে। তাদের মধ্যে সানা ছিল সবার মাঝখানে। ইতোই সানার দুই কাঁধে হাত রেখে তাকে আঁকড়ে ধরে ওপরে ওঠার চেষ্টা করছিল। কিন্তু সেই সময় হঠাৎ একটা ভয়ঙ্কর হাসি দিয়ে সানা বলে ওঠে, আমাকে তোমার শেষ চিৎকারটি শুনতে দাও। ইতোই বুঝতে পারছিল না যে ঠিক কী হচ্ছে, কেন সে এমন অদ্ভুত কথা বলছে। তবে সানা তখন জোর করে তার গা থেকে ইতোইয়ের হাত দুটি সরিয়ে দিতেই সে সোজা নিচে গিয়ে পড়ে এবং ঘটনাস্থলে প্রাণ হারায়। বাকিরা কিছু বোঝার আগে তাদের চোখের সামনে সানা নিচে পড়েছে। এদিকে স্কুলে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। কেউ ভাবে হয়তো মেয়েটি নিচ থেকে দুর্ঘটনাক্রমে পড়ে গেছে, আবার কেউ ভাবে ওই মেয়েগুলি হয়তো তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ না থাকে ঘটনাটা সেখানে থেমে যায়। আর তারপর কেটে যায় প্রায় 30টি বছর। পরের দৃশ্যে আমরা পরিচিত হই মুভির প্রধান চরিত্র হনকার সাথে। হনকা আজকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। তার বয়ফ্রেন্ড তাকে একটা স্পেশাল সারপ্রাইজ দেবে বলে এখানে ডেকে এনেছে। একটু পরে তার বয়ফ্রেন্ড ইউমা গাড়ি নিয়ে সেখানে এসে হাজির হয়। তারপর হনকাকে দেখে রাস্তা ক্রস করে আসার সময় হঠাৎই একটা দ্রুতগতির গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। ইউমা সেই ধাক্কায় রাস্তার পাশে একটা ভেন্ডিং মেশিনের সামনে গিয়ে পড়ে। হনকার ঘটনার আকস্মিকতায় এতটাই হতবাক হয়ে যায় যে সে বোধ শক্তিহীনের মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে সেই সময় রাস্তার পাশে থাকা একটা স্কুলের মেয়ে ইউমার কাছে এগিয়েছে, আর তখনই সে দেখতে পায় একটা অশরীরী শক্তি ইউমাকে টেনে ভেন্ডিং মেশিনের নিচে নিয়ে যাচ্ছে। তবে সেই সময় হনকা সেখানে চলে আসে এবং সবাই মিলে টেনে তাকে ভেন্ডিং মেশিনের নিচ থেকে বের করে নিয়ে আসে। তখন হনকা লক্ষ্য করে কেউ একজন তার হাত টেনে ধরে রেখেছে। সে নিচে তাকাতেই দেখে তার কালো হাত তার আঙ্গুল চেপে ধরে আছে। হনকা আটকে উঠে তার হাত সেখান থেকে বের করে নিয়ে আসে, আর সেই সময় তার মনে হলো কেউ একজন সেখান থেকে আচমকে সরে গেছে। হনকা বুঝতে পারছিল না যে ঠিক কী হলো। তবে ইউমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যস্ততায় ঘটনাটা সে একেবারেই ভুলেছে। এর কিছুদিন পরের কথা, ইউমা সেই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেল তখন সে অচেতন অবস্থায় হাসপাতালে ছিল। আর হনকাও সেই ঘটনার পর থেকে প্রতিটা মুহূর্ত তার পাশেই ছিল। একটু পরে একজন ভদ্রমহিলা কিছু ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে ইউমাকে দেখতে আসে। এই সময় আমরা জানতে পারি ইউমা মূলত একজন অনাথ ছেলে। ছোটবেলা থেকে সে একটা অরফানেজেই বড় হয়েছে। এমনকি বড় হয়েও ইউমা এখনও সেই অরফানেজেই থাকে এবং সেখানকার বাচ্চাগুলোকে পড়াশোনা করায়। তাই সেই বাচ্চাগুলো ইউমাকে দেখতে আসে এবং তার জন্য কিছু গিফটও নিয়ে আসে।
কিছুক্ষণ পর হনকা সেই বাচ্চাগুলোর সাথে অরফানেজে যায় এবং ইউমার রুমে ঢুকে তার জিনিসপাতি ঘুরে ঘুরে দেখতে থাকে। পরের দিন হনকা খণ্ডকালীন টিচার হিসেবে একটা স্কুলে চাকরি নেয়। তখন স্কুলের দায়িত্বে থাকায় মিস্টার নাকামুরা তাকে স্কুলে সবকিছু ঘুরিয়ে দেখে এবং তার কাজের ব্যাপারে জানিয়ে দেয়। তিনি জানান স্কুলে এখনো গ্রীষ্মকালীন ছুটি চলছে, তাই এই সময় স্কুলে পড়াশোনায় পিছিয়ে পড়া কিছু স্টুডেন্টদেরকে নিয়ে এক্সট্রা ক্লাস করানো হয়, তাই সেই স্টুডেন্টগুলোকে সিলেবাস কভার করতে সাহায্য করে দেয় হবে তার কাজ। এই সময় তিনি হিতোমি নামের একটা মেয়েকে ডাক দেন এবং তাকে বলেন মিস হনকাকে স্কুলে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। হিতোমি উপরে তাকায় এবং মিস হনকাকে দেখতে পেয়ে সে খুবই অবাক হয়ে যায়, কারণ সেদিন ইউমার অ্যাক্সিডেন্টের সময় যে মেয়েটা তাকে হেল্প করেছিল সে এই হিতোমি। এদিকে হিতোমিকে দেখে হনকাও তাকে চিনতে পারে। একটু পরে হিতোমি তাকে নিয়ে ক্লাসরুমে গেলে হনকা তাকে জানে যে ইউমা এখন দুর্ঘটনার পর সুস্থ আছে, আর ইউমা বেঁচে আছে এই খবর শুনে হিতোমি খুবই খুশি হয়, কারণ সেই দিনের ঘটনাটা তাকেও অনেক বেশি প্রভাবিত করেছিল। একটু পরে হনকা চলে যেতে হিতোমি সেখান থেকে বের হয়ে আসে এবং সে নিচের সুরে একটা মেয়েকে পিয়ানো বাজাতে শোনে। তবে মেয়েটা পিয়ানো সুরে ভুল করাতে হিতোমি তার কাছে আসে এবং তাকে সাহায্য করে। মেয়েটা হিতোমির উপর খুবই খুশি হয় এবং একটু পরে তারা দুজনে একসাথে সেই পিয়ানোতে সুর তুলতে থাকে। হিতোমি মেয়েটাকে আগে কখনো স্কুলে দেখেনি, হয়তো সে অন্য কোনো সেকশনের স্টুডেন্ট হবে। এই সময় সেখানে থাকা একটা নোটবুকের উপর তার নজর পড়ে। নোটবুকটার কোণে সানা নামে কারোর নাম লেখা ছিল। হিতোমি বুঝতে পারে এই মেয়েটির নাম বোধহয় সানা। একটু পরে স্কুলের একজন স্টাফ সেখানে চলে আসে এবং হিতোমিকে জানায় এখনই স্কুল বন্ধ হয়ে যাবে, তাই দ্রুত সবকিছু গুছিয়ে নিতে। তাই হিতোমি তার ব্যাগ আনতে পেছনে ফিরে অবাক হয়ে লক্ষ্য করে মেয়েটি সেখানে আর নেই। টেবিলের ওপর মেয়েটির নোটবুক কি পড়ে আছে। সে চারপাশে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। পরদিন মিস হনকা স্কুলে তার প্রথম ক্লাস শুরু করে। সে নিজের পরিচয় দিয়ে জানায় এই গ্রীষ্মের পুরোটার সময় সে এই ক্লাসের সাবস্টিটিউট টিচার হিসেবে থাকবে। ক্লাসের বাকিরা তখন একটু অবাক হয়ে মিস হনকার দিকে তাকে, কারণ তারাও জানতো না স্কুলে হঠাৎ করে একজন নতুন টিচার চলে আসবে। একটু পরে হনকা যখন সবাইকে অ্যাসাইনমেন্টের জন্য পেপার দিচ্ছিল তখন পেছন থেকে হিতোমি তাকে ডাক দিয়ে বলে মিস আপনি এখানে একজনকে পেপার দেননি। হনকা তখন পেছনে তাকায় এবং দেখতে পায় আসলে সেখানে একটা মেয়ে বসে আছে। সে খুবই অবাক হয়, কারণ একটু আগেও সে দেখেছিল সেই বেঞ্চটা খালি ছিল। তবে ব্যাপারটা তার মনের ভুল ভেবে সে মেয়েটিকেও অ্যাসাইনমেন্টে পেপার দিয়ে আসে। একটু পরে পরীক্ষা শুরু হলে সে লক্ষ্য করে পেছনে সেই মেয়েটি লেখা বাদ দিয়ে এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। হনকা কৌতূহলী হয়ে সেদিকে তাকাতে স্কুলের প্রবেশপথের কংক্রিটে একটা মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। ব্যাপারটা কি সেটা দেখার জন্য সে আরেকটু সামনে এগোতেই এবার দেখে অচেতন মেয়েটি এবার উঠে দাঁড়িয়েছে এবং এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। এবার হনকা বাইরে বের হয়ে আসে কিন্তু লক্ষ্য করে সেই জায়গায় আর কেউই নেই। জায়গাটা পুরোপুরি ফাঁকা। এদিকে হিতোমি তার পেছনে বসা মেয়েটিকে চিনতে পারে, কারণ গতকাল পিয়ানো বাজানো অবস্থায় এই মেয়েটিকে সে নিচের জোরে দেখেছিল। সে তার ব্যাগ থেকে মেয়েটির ফেলে রেখে যাওয়া নোটবুককে বের করে তাদেরকে বাড়িয়ে দিয়ে বলে এই নাও তোমার নোটবুক, তোমার নাম সানা তাই না? মেয়েটি একটা সম্মতিসূচক হাসি দিয়ে তার হাত থেকে নোটবুক নেয়। তারপর অ্যাসাইনমেন্ট লেখা বাদ দিয়ে সেই নোটবুক এসে কিছু একটা লিখতে শুরু করে। তখন তার পেছনে বসে মেয়েটি তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে সানার কার্যক্রম লক্ষ্য করতে থাকে। কিছুক্ষণ পরে ব্রেক চলাকালীন সময়ে হনকা বাইরে বের হয়ে সেই কংক্রিটের সামনে এসে দাঁড়ায়। সেখানে পাশেই কিছু ফুল লেখা ছিল। মনে হচ্ছিল এটা হয়তো কোনো মেমোরিয়াল স্থাপনা বা এমন কিছুই হবে। সে পাশ থেকে হিতোমিকে ডাক দিয়ে জিনিসটা কি সেটা জানতে চায়। তবে হিতোমি জানে সেও জানে না এটা কি জিনিস। এই স্কুল আসার পর থেকেই সে এটা দেখে আসছে। তবে এই সময় হঠাৎই উপর থেকে একটা নোটবুক তাদের সামনে এসে পড়ে। তারপর সেদিকে তাকাতেই দেখে স্কুলের ছাদের ধারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হনকা তাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। সে চিৎকার করে মেয়েটিকে ওখান থেকে সরে যেতে বলে, কিন্তু মেয়েটি তখনও একভাবে সেখানে দাঁড়িয়ে থাকে। আর তারপরে মেয়েটা তার দুই হাত মেলে লাভ দেয়ার ভঙ্গিতে বলে এই নাও আমার শেষ চিৎকারটি শোনো। আর তারপর সাথে সাথে ছাপ থেকে ছাপ দিয়ে পড়ে। হনকার দৌড়ে তাকে বাঁচাতে যাওয়ার মধ্যেই মেয়েটি সোজা কংক্রিটের ওপরে এসে পড়ে এবং ঘটনাস্থলে প্রাণ হারায়। আর ঠিক তখন ব্যালকনিতে দাঁড়িয়ে সেই দিকে তাকিয়ে থাকে সানা এবং কুনকুন করে নিজের মনে গান গাইতে থাকে। আর বাকিরা তখন হতবাক অবস্থায় সানার দিকে তাকিয়ে থাকে।
একেবারে পুলিশ সহ যাবতীয় লোকজন সবে স্কুলে এসে পৌঁছায় এবং মেয়েটির লাশও উদ্ধার করে নিয়ে যায়। একই সাথে খবর পেয়ে স্কুলে প্রিন্সিপাল মিসেস হারাদাও সেখানে চলে আসেন। তিনি মিস হনকার সাথে দেখা করেন এবং তাকে এই স্কুলের ব্যাপারে একটা ঘটনা খুলে বলেন। তিনি জানান ঠিক 30 বছর আগেও এই স্কুলে এমনই ছাদ থেকে পড়ে একটা মেয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছিল এবং সেই মেয়েটি হুবহু আজকের মতোই ছাদ থেকে সোজা সেই কংক্রিটের উপরে এসে পড়ে। আর তারপর থেকে প্রতি বছরই ওই দিনে স্কুলের সবাই ওই জায়গাটাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। হনকা এবার বুঝতে পারে কেন সেখানে ওই ফুলগুলো রাখা ছিল। এই সময় পাশ থেকে হিতুমি তাদের দুজনের কথা শুনতে পায় এবং জানায় তার মাও এই স্কুলের স্টুডেন্ট ছিল এবং সেও দুর্ঘটনার সময় ছাদেই ছিল এবং তার মা পুরো ব্যাপারটা নিজ চোখে দেখেছে। এমনকি এতদিন পরেও তার মা সেই ঘটনার কথা কোনোভাবেই ভুলতে পারেনি। একবারে হিতুমি মিস হনকাকে সাথে নিয়ে স্কুলের ভেতরে গেলে সে সানা মেয়েটিকে পিয়ানো বাজানো অবস্থায় দেখে। হিতুমিকে দেখে সানা পিয়ানো ছেড়ে উঠে আসে এবং তার দিকে তাকিয়ে মুচকে হাসতে থাকে। হিতুমিও তাকে দেখে হাসতে থাকে এবং গুনগুন করে গান গাইতে থাকে। হনকা তাকিয়ে দেখে দূরে বসা ছেলেগুলো বোধ শক্তিহীনের মতো একই সুরে গুনগুন করে গান গাইছে। আর পেছনে ফিরতেই দেখে হিতুমিও একইভাবে সানার দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইছে। তবে সেই সময় স্কুলে অ্যান্সার গার্ডিয়ানরা এসে প্রবেশ করে তাদের এই গুনগুন গানের সুর বন্ধ হয়ে যায়। আর গার্ডিয়ানরা ভেতরে ঢুকে তাদের ছেলে মেয়েকে সুস্থ অবস্থায় দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একেবারে স্কুল থেকে বের হতে একজন গার্ডিয়ান যখন 30 বছর আগে ঘটে যাওয়া স্কুলে সেই ঘটনার প্রসঙ্গটা তোলে, তখন হিতুমির মা সাথে সাথে তাকে থামিয়ে দিয়ে বলে, প্লিজ আমাকে এই ব্যাপারে কিছুই বলবেন না, আমার আসলে তেমন কিছুই মনে নেই। গার্ডিয়ান ভদ্রমহিলা তখন দুঃখ প্রকাশ করে বলে, যাই বলেন না কেন এই স্কুলে কিছু একটা ব্যাপার অবশ্যই আছে। নদীর 30 বছর আগে ঘটে যাওয়া ঘটনা কেন হঠাৎ করে আবার রিপিট হবে? একেবারে বাসে ফেরার পথে হিতুমির মা লক্ষ্য করেন তার মেয়ে নিজের মনে গুনগুন করে একটা গান গেয়েছে। গানটা শোনা মাত্রই একটা পুরনো স্মৃতি তার মনে পড়ে যায়। তিনি প্রচণ্ড রকম ভয় পেয়ে যান এবং তখনই মেয়েকে থামিয়ে দেন। হিতুমি তার মায়ের এমন আচরণে খুবই অবাক হয়ে যায়। এদিকে সানা মেয়েটির আচরণ হনকের কাছে খুবই অদ্ভুত লাগতে থাকে। দুর্ঘটনার খবর শুনে স্কুলে সবার গার্ডিয়ান আসলেও সানার গার্ডিয়ান স্কুলে আসেনি। তাই সে সানাকে সাথে নিয়ে তার বাড়িতে রওনা দেয়। একটু পরে সানার বাসায় গিয়ে হনকা তার বাবা মাকে স্কুলের ঘটনাটি খুলে বলে। তারাও খবরটা শুনে খুবই দুঃখ পেয়ে। এই সময় সে লক্ষ্য করে পাশের রুমে একজন অসুস্থ বৃদ্ধ মহিলা শুয়ে আছে। মহিলাটি একটা ঘন্টা বাজিয়ে ইশারা করতে সানা তার কাছে ছুটে যায়। মনে হতে থাকে সানা হয়তো বৃদ্ধ মহিলাটি সেবা করার জন্যই গেছে। কিন্তু হনকা দেখে সানা তার হাতে একটা সাউন্ড রেকর্ডার নিয়ে বৃদ্ধ মহিলার পাশে বসে এবং রেকর্ড বাটনে চাপ দিয়ে বলে, তারিখ 11 আগস্ট 1992, নাম তোয়ো তাকোয়া। আর তারপরে সে একটা ভেজা কাপড় নিয়ে সেই বৃদ্ধ মহিলাকে মুখে চেপে ধরে। বৃদ্ধা ছটফট করছে, অথচ সানার বাবা মা তারপরও নির্বিকারভাবে বসে আছে। একটু পরে সানা সাউন্ড রেকর্ডার হাতে নিয়ে রুম থেকে বের হয়ে আসে। বৃদ্ধা মহিলাকে তখনও ভয়ঙ্করভাবে কাশছে এবং নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। তারপর সানার মা, যিনি সম্ভবত বেগ নিয়ে উঠে গিয়ে বৃদ্ধ মহিলাটি রুমে প্রবেশ করেন এবং দরজা বন্ধ করে দেন। আর কিছুক্ষণ পর তিনি যখন বের হয়ে আসেন তখন বৃদ্ধা মহিলাকে আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। হনকা কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। আজকে 2022 সালের জুন মাস, অথচ মেয়েটি রেকর্ডারে বলছে 1992 সালের আগস্ট মাস। মানেটা কি? আর সে সাউন্ড রেকর্ডার দিয়ে বা কি করছিল? আর কাপড় দিয়ে তার মুখ কিবা কেন চেপে ধরেছিল? হনকার সবকিছুই এলোমেলো লাগতে থাকে। এই সময় সানার বাবা তাকে একটা কেক খেতে দেয়। হনকা সেখান থেকে একটা স্লাইস কেক নিয়ে সেটা খেতে থাকে, কিন্তু খেতে খেতে সে অবাক হয়ে লক্ষ্য করে সানার বাবা মা নিজেদের মধ্যে কিছু একটা কথা বলছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো তারা একই কথাই বারবার রিপিট করছে। সানার বাবা বলছে, মায়ের অসুখটাকে আবার বেড়েছে নাকি? তখন সানার মা উত্তরে বলছে, হ্যাঁ বেড়েছে। আর তুমি জেনে কি করবে? তুমি তো সারাদিন তোমার কাজ নিয়েই ব্যস্ত থাকো। এভাবে ক্রমাগত তারা একই কথা বারবার ঘুরে ফিরে রিপিট করতে থাকে। হনকা ভাবে এদের মেয়ে সানার মতো এদের দুজনেরও হয়তো মাথায় কিছু একটা সমস্যা আছে। তাই সে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই শোনে সানার বাবা বলছে, কি ব্যাপার, মা কি মরে গেছে নাকি? আর তার কথার উত্তরে সানার মা বলে, হ্যাঁ মরে গেছে, কিন্তু তুমি জেনে কি করবে? তুমি তো সারাদিন কাজ নিয়েই ব্যস্ত থাকো। এবার হনকা ভয়ে আটকে ওঠে। হচ্ছে থাকে এসব। হঠাৎই তার পেট মোচড় দিয়ে বমি আসতে থাকে। এই সময় তার নজরে পড়ে টেবিলে থাকা কেকটির উপর। কেকটি পুরোপুরি নষ্ট অবস্থায় পড়ে আছে, আর তার পাশেই রয়েছে কেকের বাক্স, যেখানে কেকের মেয়াদ লেখা আছে 1992 সালের আগস্ট মাস পর্যন্ত। হনকা তখন আর সহ্য করতে পারে না।
দৌড়ে সে ওয়াশরুমের দিকে ছোটে, কিন্তু সেখানে গিয়ে দেখে কোমরে সে বৃদ্ধ মহিলা অর্থাৎ সানার দাদি বসে আছে এবং গঙ্গানির মতো শব্দ করছে। তারপর মুখ তুলতেই দেখে সেই ভেজা কাপড়টি এখনো তার মুখে আটকে আছে এবং বৃদ্ধা যান প্রাণ দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। হনকা সেখান থেকে সরে যেতে সিঁড়ির কাছে একটা ইলেকট্রিক তার ছুড়ে থাকতে দেখে। তারটি নিজে নিজে উপরের রুমের ভেতরে ঢুকতে থাকে, আর একটু পরে একটা ছোট্ট ছেলে সে দরজার সামনে এসে দাঁড়ায়। হনকার কেন যেন এই দৃশ্যটা খুবই পরিচিত বলে মনে হতে থাকে, কিন্তু সেটা কোথায় দেখেছে তা কিছুতেই মনে করতে পারে না। কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছিল না। ভয়ে এসে দরজা দিকে ছুট দিয়ে সানার বাবা মা তাকে ডাক দিয়ে বলে, আরে ম্যাডাম, চলে যাচ্ছেন কেন? এক কাপ চা খেয়ে যান। হনকা এবারে এক মুহূর্ত দাঁড়ায় না, এক দৌড় দিয়ে সে সোজা সেই বাড়ি থেকে বের হয়ে রাস্তার কাছে যায় এবং ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে। সেই সময় স্কুলের প্রিন্সিপাল মিসেস হারাদা তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, আপনি রাতের বেলায় এখানে কি করছেন? হনকা কোনো উত্তর না দিয়ে ভয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর একটু শান্ত হয়ে পেছনে ফিরতেই দেখে কোথায় সেই বাড়ি। পুরো জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে একটা পরিত্যক্ত বিল্ডিং। এদিকে পরের দৃশ্যে আমরা হিদোমি এবং তার ক্লাসমেট তাকেরুকে দেখতে পাই। তারা সেই ঘটনার পর থেকে স্কুলের পেছনের ইতিহাস জানার জন্য অনেক আগ্রহী হয়ে উঠেছে। তাই তাকেরু তার মেয়ে স্কুল লাইফের একটা ফটো অ্যালবাম নিয়ে আসে। হিদোমি এবং তাকেরু তখন 30 বছর আগে সেই সব স্টুডেন্টদের ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এইসব বাকি সবার ছবির মাঝখানে একটা ছবি দেখে হিদোমি হতবাক হয়ে যায়। ছবিটি ছিল সানার, সেই সানা যে গতকালও তার পেছনের সিটে বসেছিল। এবার তারা দুজনেই বুঝতে পারে এই সানা মেয়েটি হয়তো অভিশপ্ত কোনো আত্মা যে এই স্কুলে ঘুরে বেড়াচ্ছে, আর সেই স্কুলে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের জন্য সানাই দায়ী। তাই তারা সেই ফটো অ্যালবামটি নিয়ে স্কুলে যায় এবং প্রিন্সিপাল হারাদা এবং মিস হনকাকেও ব্যাপারটা দেখায়। ছবিটি দেখে প্রিন্সিপাল হারাদাও সানাকে চিনতে পারেন। তিনি জানান 30 বছর আগে সানা এই স্কুলেরই থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিল, কিন্তু তার আচরণ ছিল খুবই অদ্ভুত ধরনের। প্রায় সে নিজের মনে বিড়বিড় করে কথা বলতো এবং সুর করে গুনগুন করে গান গাইত। ক্লাসের বাকি ছেলেমেয়েরা বিভিন্নভাবে তাকে ডিস করার চেষ্টা করলো, সানা সেই সবে একদমই পাত্তা দিত না। সে নিজের মতোই থাকতো। তবে সানা সবসময় একটা সাউন্ড রেকর্ডার তার সাথে রাখতো। বিভিন্ন জিনিস সে ওই সাউন্ড রেকর্ডারে রেকর্ড করে রাখতো। একদিন তারা সানার নোটবুক চেক করতে সানার কিছু লেখা দেখতে পায়। সেখানে সানা বলে সবাইকে সে তার নিজের জগতে নিয়ে যেতে চায়, যেখানে সে সবাইকে তার গান শোনাবে, কিন্তু সেই জগতে নেয়ার জন্য তার সব মানুষের আত্মার শব্দকে কালেক্ট করতে হবে। প্রিন্সিপাল হারাদা জানান তারা সানার কথাবার্তা কিছুই বুঝতে পারেনি। সবাই তাকে মানসিক বিকারগ্রস্ত ভেবে এড়িয়ে চলত। তবে একদিন তারা জানতে পারেন সানার বাবা মা তাকে মেরে ফেলেছে। এবার পুলিশ ঘটনার অনেক তদন্ত করার পরও কেন তার বাবা মা সানাকে মেরে ফেলেছে সেই ব্যাপারে কোনো কিছুই জানতে পারেনি। তাই সানার ব্যাপারটা ধীরে ধীরে সবাই ভুলে যেতে থাকে। কিন্তু নতুন করে আবার অন্য একটা মেয়ের ছাদ থেকে পড়ে যাওয়া, তারপর সানাকে স্কুলে দেখতে পাওয়া, এসব কিছুই ইঙ্গিত দেয় যে হয়তো সানার অশরীরী আত্মা ফিরে এসে এইসব শুরু করেছে। তাই পরদিন প্রিন্সিপাল হারাদা সবাইকে নিয়ে একজন ডিটেকটিভের সাথে দেখা করে। এই ডিটেকটিভে সানার কেসটা নিয়ে তদন্ত করছিল, তাই তারা সানার ব্যাপারে তার কাছে জানতে চায়। কিন্তু ডিটেকটিভ গোন্ডা তাদেরকে সাবধান করে দিয়ে বলে সানা সম্পর্কে খোঁজাখুঁজি না করাটাই হয়তো আপনাদের জন্য ভালো হবে, কারণ যে একবার সানার ফাঁদে পড়বে সে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কিন্তু প্রিন্সিপাল হারাদা তাকে অনুরোধ করে বলে, দেখুন কিছুদিন আগে স্কুলে আরেকটি দুর্ঘটনা ঘটে গেছে, তাই অন্যদেরকে বাঁচাতে হলে আমাদের সানা সম্পর্কে জানতে হবে। তাই ডিটেকটিভ গোন্ডা এক প্রকার বাধ্য হয়ে তাদেরকে সানার ব্যাপারে সবকিছু খুলে বলার সিদ্ধান্ত নেয়। তিনি সানার সেই সাউন্ড রেকর্ডারটা বের করে তাদেরকে দেন। তারপর জানান এই রেকর্ডিংসগুলো শুনলে আপনি বুঝতে পারবেন সানার সম্পূর্ণ ইতিহাস। তবে আমাকে এসব থেকে মুক্তি দিন, কারণ আমার পক্ষে এই রেকর্ডিংসগুলো দ্বিতীয়বার শোনাটা সম্ভব নয়। এই কথা বলে তিনি তাদের থেকে একটু দূরে গিয়ে বসেন। তারপর প্রিন্সিপাল হারাদা বাকিদেরকে নিয়ে গাড়ির মধ্যে ঢোকেন এবং রেকর্ডিংসগুলো এক এক করে শুনতে থাকেন। এখানে ভিউয়ার্সদেরকে জানিয়ে রাখি সামনে কিছু ডিস্টার্বিং দৃশ্য আছে, তাই অবশ্যই নিজ নিজ দায়িত্বে সেটি দেখবেন। আর দেখতে না চাইলে ভিডিওটির পরে কিছু অংশ স্কিপ করে যেতে পারে। প্রথম রেকর্ডটা ছিল 23 জুন 1992 সালের। সেদিন সানা স্কুলের ছাদ থেকে ইটোই নামে মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর নিচে পড়ে যাওয়ার মুহূর্তে মেয়েটি তখন চিৎকার করে ওঠে। সেই চিৎকারের শব্দটি সানা রেকর্ড করে ফেলে। এবার তারা সবাই বুঝতে পারে সানা তার ডায়েরিতে আত্মার শব্দ কালেক্ট করা বলতে আসলে কি বসিয়েছিল। মূলত সানা কোনো মানুষ মারা যাওয়ার আগে তার ভেতর থেকে যে আত্মনাদ বের হয়ে আসে সেই শব্দটাই রেকর্ড করার কথা বলছিল, আর সেটাকে সে আত্মার শব্দ বলে মনে করত। যাই হোক,
দ্বিতীয় ক্যাসেটটা ছিল 2রা সেপ্টেম্বর 1992 সালে। সেদিন সানা তার মায়ের পেটে থাকা ভাইকে অর্থাৎ তার গর্ভবতী মায়ের পেটে আঘাত করে সেই বাচ্চাটিকেও শেষ করে ফেলে, আর তারপর সেই শব্দটাও রেকর্ড করে রাখে। তৃতীয় ক্যাসেটটা ছিল 23শে সেপ্টেম্বর 1992 সালে, আর এবার অন্য কাউকে নয়, এবার সে নিজেই নিজের মৃত্যুর শব্দ রেকর্ড করে, আর সেটা করে খুবই ভয়ঙ্কর পৈশাচিক উপায়ে। সানা তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে একটা ইলেকট্রিক তার বাইরে ফেলে রাখে। তার বাবা মা সেটা দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করে ব্যাপারটা কি, তার বাইরে পড়ে আছে কেন? তখন ভেতর থেকে সানা জানায় হয়তো কোনোভাবে তারটি ছিঁড়ে পড়ে গেছে, তাই আমি দরজা খুলতে পারছি না, তোমরা প্লিজ তারটি টান দিয়ে আমাকে এখান থেকে বের করো। সানার কথা মতো তার বাবা মা গায়ের শক্তি দিয়ে সেই তার টেনে দরজা থেকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু তারা জানে না তারা আসলে কি ভয়ঙ্কর ফাঁদেই না পা দিয়েছে। মূলত সানার ঘরের ভেতরে সেই তার নিজের গলায় পেঁচিয়ে বসেছিল, আর নিচ থেকে তারা যতই তার টানছিল সেটা উপরে সানার জন্য ফাঁস হিসেবে কাজ করছিল। এভাবে তারে ছুঁড়ে ছটফট করতে করতে সানা তার প্রাণ হারায়, আর বাইরে বোকার মতো তার বাবা মা তখনও সেই তার টেনে যাচ্ছিল। যতক্ষণে তারা বুঝতে পারে আসল ব্যাপারটা কি, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সানার শেষ মুহূর্তের আর্তনাদ, তার বাবা মায়ের আহাজারি, সবকিছুর শব্দই সেই সাউন্ড রেকর্ডারে রেকর্ড হয়ে যায়। এদিকে রেকর্ডিংগুলো শুনে গাড়িতে থাকা সবাই প্রচণ্ড রকমভাবে মানসিক আঘাত পায়। তারা ভয় পেয়ে কাঁদতে থাকে। তা কেউ আর সহ্য করতে না পেরে গাড়ি থেকে বের হয়ে যায়। কেউ কল্পনাও করতে পারেনি তারা এমন বিভৎস কিছু সাক্ষী হবে কোনোদিন। একটু পরে ডিটেকটিভ গোয়েন্দা তাদের কাছে আসে এবং জানায়, দেখলেন তো, বলেছিলাম না এসব না শুনতে। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এসব সহ্য করাটা সম্ভব না। তাকেও তখন কাঁদতে কাঁদতে বলে, এটা কেমন আত্মা, আর এটা কেমন অভিশাপ। ডিটেকটিভ গোয়েন্দা তখন জানান, সবসময় তো অভিশাপের কারণে এমন হবে তা কিন্তু নয়। সানা নিজে কাউকে ঘৃণা করত না, এমনকি কেউ সানার কোনো ক্ষতিও করেনি। সানা যা করেছে সেটা তার নিজের শখ মেটাতেই করেছে। সে সবাইকে তার নিজের জগতে নিয়ে যেতে চাইছিল, আর তার ধারণা ছিল সেই জগতে নিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো মানুষের মারা যাওয়ার আগে তার শেষ শব্দটা কালেক্ট করা। তাই সানা এমন মানুষদেরকেই মেরেছে যাকে সে পছন্দ করত। ইটোই, তার ভাই, তার দাদি এবং সবশেষ সে নিজে। সানা সবাইকে তার জগতে নিয়ে গেছে। এই সময় হঠাৎ সেই রেকর্ডারে 2024 সালের একটা রেকর্ড প্লে হতে থাকে, যেটা ছিল ইউমার দুর্ঘটনার সময়ের। অ্যাক্সিডেন্টের পর ইউমা যখন চিৎকার করে ওঠে, সেই শব্দটা এখানে শোনা যায়। ডিটেকটিভ গোয়েন্দা তখন অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? এই রেকর্ডিং তো এখানে ছিল না, এটা কিভাবে আসলো এর মধ্যে? এবার হনকা তাকে প্রশ্ন করে, এই কথা যদি সত্যিই হয় তাহলে সানা কেন আবার ফিরে এসেছে, আর কেনই বা সে আমার বয়ফ্রেন্ড ইউমাকে মারতে চাইছে? ডিটেকটিভ গোয়েন্দা জানায়, দুঃখিত, কিন্তু সেই সব প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। এর পরের কয়েকদিন একের পর এক মানুষ সানার হাতে প্রাণ হারাতে থাকে। প্রিন্সিপাল হারাদা, মিস্টার মাচুকো, তাকেরি সহ অনেকেই সানার হাতে তাদের প্রাণ হারায়। সানা তাদের সবাইকে কখনো ভয় দেখে, আবার কখনো ছলনার মাধ্যমে এক এক করে শেষ করে ফেলে। শেষমেশ মিস হনকা আর হিদুমি ছাড়া বাকি সবাই মোটামুটি সানার শিকারে পরিণত হয়। এমন একদিন হিদুমির মা হনকার কাছে আসে এবং তাকে বলে, আমার মেয়ে হিদুমি ইদানিং প্রায় নিজের মনে গুন গুন করে গান গেয়েছে, প্লিজ দয়া করে ওকে সানার হাত থেকে বাঁচান। কিন্তু সে কি করবে বুঝতে পারছিল না, কারণ বাকি সবার মতো সেও অসহায় ছিল। একদিন সে যখন নিজের মনে এসে রেকর্ডিংগুলো শুনছিল, তখন একটা ব্যাপার তার মনে পড়ে যায়। স্কুলের প্রথম দিন সে যখন সানার বাসায় গিয়েছিল, তখন সবগুলো ঘটনায় সে নিজের চোখে দেখেছিল। সেই সানার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা, তারপর সেখান থেকে বের হওয়ার সময় সে উপরের রুম থেকে ইলেকট্রিক তার বের হয়ে যাওয়া পর্যন্ত সব কিছুই দেখেছিল। কিন্তু একটা ব্যাপার সে বুঝতে পারছিল না, সেদিন সানার রুমের বাইরে যে ছোট্ট ছেলেটিকে সে দেখেছিল, সেই ছেলেটা কে ছিল? তার ব্যাপারে এই রেকর্ডিংসে কিছু বলা নেই কেন? এবার তার আরও একটা বিষয় মনে পড়ে। অ্যাক্সিডেন্টের পর সে তার বয়ফ্রেন্ড ইউমার রুমে একটা ড্রয়িংয়ের খাতা দেখেছিল। সেখানে সে একটা শিট ড্রয়িং আঁকা দেখেছিল। হনকা দ্রুত ইউমার বেডের কাছে যায় এবং সেই খাতাটি খুঁজে বের করে। তারপর সেখানে সে ড্রয়িংটি আবারও দেখতে পায়। তারপর ইউমার ছোটবেলাকার একটা ছবি দিকে সে তাকায়। এবার তার বুঝতে কোনো সমস্যা হয় না যে ইউমা আসলে সানারই ছোট ভাই। একটু পর হনকা অরফানেজে কেয়ারটেকার ভদ্রমহিলাকে ইউমার ব্যাপারে জিজ্ঞেস করতেই তিনি হনকাকে সাথে নিয়ে ওল্ড হাউসে যান। সেখানে তিনি হনকার সাথে ইউমার বাবা মেয়ের পরিচয় করিয়ে দেন। ইউমার বাবা সুস্থ স্বভাবে থাকলেও ইউমার মা সেই ঘটনার পর থেকে পুরোপুরি পাগল হয়ে গেছে। তাই তাদের দুজনকে ওল্ড হাউসে রেখে ইউমাকে অরফানেজে বড় করা হয়েছে। কারণ সেই ঘটনার পর থেকে তার বাবা মায়ের পক্ষে ইউমা দেখাশোনা করে তা কোনোভাবেই সম্ভব ছিল না।
হনোকা এবার বুঝতে পারে কেন সানা ইউমাকে মারতে চেয়েছে। একটু পরে হনোকা সেই দুর্ঘটনার জায়গাটিতে যায়। তারপর সেই ভেন্ডি মেশিনটি নিচে তাকায় এবং সেখানে হাত দিতে একটা বাক্স তার হাতে থাকে। সেটা খুঁতেই ভেতরে সে একটা এঙ্গেজমেন্ট রিং দেখতে পায়। এবার হনোকা বুঝতে পারে কেন ইউমা তাকে এই জায়গাতে সারপ্রাইজের কথা বলে ডেকে এনেছিল। এদিকে হিতোমির উপর সানার প্রভাব এতটাই বেড়েছে যে সে তার প্রলোভন দেখে হিতোমিকে পরিত্যক্ত বিল্ডিং এর কাছে নিয়ে আসে। তারপর এক সময় হিতোমি বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে। বসেই যাচ্ছিল বাকিদের মতো সেও সানার শিকার হতে যাচ্ছে। অন্যদিকে হনোকা তখন ভাবে যা হবার তাই হবে। ইউমাকে বাঁচাতে হলে তাকে অবশ্যই সানার মুখোমুখি হতে হবে। তাই সে সোজা সেই পরিত্যক্ত বাড়িটার ভেতরে গিয়ে প্রবেশ করে এবং সিঁড়ির নিচে দাঁড়িয়ে চিৎকার করে সানাকে ডাকতে থাকে। কিন্তু সানার বদলে সেখানে তিনি ছোটবেলাকার ইউমাকে দেখতে পান। ইউমা ভেতরে প্রবেশ করতে সানার গলা শোনা যায়। সে বলছে 27শে জুলাই 2024, নাম ইউমা। হনোকা বুঝতে পারছিল যে ঠিক কি হতে যাচ্ছে। সে চিৎকার করে বলে, খবরদার, ওকে ছেড়ে দাও। আমি থাকতে তুমি কোনোভাবে ইউমাকে নিয়ে যেতে পারবে না। তবে হনোকা যখন চিৎকার করে যাচ্ছিল তখন সেই রুম থেকে বেরিয়ে আসে হিতোমি। তার গলায় সেই ইলেকট্রিক তার পেঁচানো ছিল এবং সেখান থেকে একটা সাউন্ড রেকর্ডার ছিল। সে মিস হনোকার কাছে এসে বলে, ম্যাডাম, আমার শেষ শব্দটি শুনুন। এই বলে এসে সাথে সাথে রুমের ভেতরে ঢুকে গেলে হনোকাও সেখানে ঢুকে পড়ে। সেখানে ঢুকে পেছনে ফিরতে এসে দেখে হিতোমি তারে পেঁচিয়ে ছুটছে। বোঝাই যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই সে হয়তো প্রাণ হারাতে যাচ্ছে। আর তখনই সানা তার পাশে এসে দাঁড়ায় এবং রেকর্ডার চালু করে 27 জুলাই 2024 তারিখটি বলার সাথে সাথে হিতোমির নাম নেয়ার আগে হনোকা একটা চিৎকার দিয়ে তার নিজের নাম উচ্চারণ করে বসে। আর সাথে সাথে সেই রুম ছাড়িয়ে তারা স্কুলের বিল্ডিং এ ছাদে এসে উপস্থিত হয়। এই সময় হিতোমির জ্ঞান ফিরে আসে এবং সে চারপাশে তাকিয়ে মিস হনোকাকে খুঁজতে থাকে। আর তখনই মিস হনোকাকে ছাদের দেয়ালে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়। হিতোমি দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সে তাকে উঠাতে পারছিল না। এই সময় 5 থেকে 30 বছর আগে সেই দুটি মেয়ে তার দুই পাশে এসে হিতোমিকে সাহায্য করতে থাকে মিস হনোকাকে বাঁচানোর জন্য। কিন্তু এই সময় হঠাৎ করে হিতোমির চেহারা পরিবর্তিত হয়ে যায় এবং সেখানে ভেসে ওঠে সানার চেহারা। বোঝাই যাচ্ছিল সানা পুরোপুরি তার উপর ভর করে ফেলেছে। আর তারপর সানা ক্রুদ্ধ একটা হাসি দিয়ে বলে, তোমার শেষ চিৎকারটা আমাকে শোনাও। এই বলে সে নিজের গা থেকে মিস হনোকার হাত দুটি ছাড়িয়ে নিতে হনোকার নিচে পড়ে যেতে থাকে। তবে আচমকা সেই সময় দুই পাশ থেকে ইউমা এবং হিতোমির মায়ের স্পিরিট এসে তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। আর তারপরে পেছন থেকে সানার মায়ের স্পিরিট সেখানে চলে আসে এবং সানার চুরের মুখি টান দিয়ে ধরতে সানার ভূত হিতোমি শরীর ছেড়ে বেরিয়ে আসে। আর অবশেষে তারা তিনজন মিলে হনোকাকে উদ্ধার করে। পরের দৃশ্যে দেখা যায় অবশেষে ইউমার জ্ঞান ফিরে এসেছে। সে সুস্থ হয়ে বিছানা ছেড়ে উঠে বসতেই সেখানে হনোকা এসে প্রবেশ করে এবং তাকে দেখতে পেয়ে সাথে সাথে জড়িয়ে ধরে এবং বোঝেই যে অবশেষে তারা হয়তো সানার হাত থেকে মুক্তি পেয়েছে। এর কিছুদিন পরের কথা। ততদিন স্কুলে গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়ে গেছে এবং সবাই পুরোদমে ক্লাসে ফিরে এসেছে। হইচই উচ্ছ্বাসের সাথে ক্লাসের পরিবেশটা আবারও যেন জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু মিস হনোকা লক্ষ্য করে এইসব কিছুতেই হিতোমি যেন কোনো আগ্রহ নেই। সে এক দৃষ্টিতে জানালার বাইরে সে কংক্রিটের পথের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে হিতোমি সেখানে গিয়ে মেমোরিয়ালের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিস হনোকা ভাবে হয়তো সানার সেই ঘটনাগুলোর পর থেকে হিতোমি এখনো পুরোপুরি আতঙ্কিত অবস্থায় আছে। তাই তিনিও হিতোমির পাশে গিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। একটু পরে ইউমাও তাদের কাছে আসে এবং একইভাবে মেমোরিয়ালের দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। হনোকা বুঝতে পারে না কেন ইউমা এখানে এসেছে। তার তো এইসবের সাথে কোনো সম্পর্ক নেই। এই সময় ইউমা তার পকেট থেকে সে এঙ্গেজমেন্ট রিংটি বের করে তারপর সেটা হাতে নিয়ে চুপচাপ বিষণ্ণ দৃষ্টিতে আংটিটার দিকে তাকিয়ে থাকে। আর তারপর সেটা আবার বাক্সে ভরে সেখান থেকে চলে যায়। হনোকা কি হচ্ছে তার কিছুই বুঝতে পারে না। ইউমা তার সাথে কোনো কথা না বলেই চলে গেল কেন? আর সেই আংটিটাই বা ইউমার কাছে গেল কিভাবে? তার স্পষ্ট মনে আছে সেদিন ভেন্ডিং মেশিনের নিচ থেকে আংটিটি কুড়িয়ে পাওয়ার পর সেটা নিজের আঙ্গুলে পড়েছিল। তাহলে এখন তার হাতে সেটা নেই কেন? সবকিছু তার কেমন যেন এলোমেলো লাগতে থাকে। এই সময় তার নজরে পড়ে সামনে ফুলগুলোর ওপরে থাকা একটা চিরকুটের উপর, যেখানে লেখা আছে রেস্ট ইন পিস ম্যাডাম হনোকা। হনোকা এবার পুরোপুরি হতবাক হয়ে যায়। মনে হচ্ছিল তার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। হনোকার এবার সেদিনের কথাটা মনে পড়ে। সানা যখন হিতোমিকে মারার আগে সাউন্ড রেকর্ডারে হিতোমির নাম বলতে যাচ্ছিল তখন হনোকা উল্টে হিতোমিকে বাঁচানোর জন্য নিজের নাম বলে ফেলে। আর সেই কারণেই হিতোমি বেঁচে গেল। হনোকা সেদিনে মারা গেছে, এমনকি সে নিজেও এতদিন বুঝতে পারেনি যে সে মৃত।
হানুকা ভয় পেয়ে প্রচণ্ড আতঙ্কে একটা চিৎকার করে ওঠে আর মুভির কাহিনীটিও এখানেই শেষ হয়। তো ভিউয়ার্স, এটাই ছিল সানা মুভিটির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। গল্পটা ব্যক্তিগতভাবে আমার অনেক বেশি ফ্রেশ এবং অন্যান্য জাপানিজ মুভিগুলোর তুলনায় একটু ইউনিকই মনে হয়েছে। আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ থাকবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।